এনবিআরের শাটডাউন কর্মসূচি প্রত্যাহার, ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত, সংস্কারে 5 সদস্যের উপদেষ্টার কমিটিকে স্বাগত। সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগ সহ নানা ইস্যুতে দ্বিধা বিভক্ত বিভিন্ন দল, ঐক্য নিয়ে বাড়ছে হতাশা, পুনর্বিবেচনার আহ্বান। যে সমস্ত দল এখন পর্যন্ত এই ধরনের প্রস্তাবে সম্মত হচ্ছে না, আমরা কমিশনের পক্ষ থেকে তাদেরকে অনুরোধ করেছি যে এখন তারা পুনর্বিবেচনা করতে পারেন কিনা, বিশেষ করে প্রস্তাবিত বিভিন্ন সংশোধনের পর। এটা আমাদের অনুরোধ। ওপেন জেল স্বাবলম্বী করবে বন্দীদের, প্রশিক্ষণ নিয়ে কাজ করবে উৎপাদনমুখী কারখানায়, দেওয়া হবে সনদও। কাজ শেষ হলো, পড়ে আছে জামালপুরে এলজিইডির ভবন, 5 বছরেও বরাদ্দ হয়নি দোকান, ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। কুষ্টিয়া শহর জুড়ে তুলকালাম, পৌর বিএনপির কমিটি নির্বাচনের সিলমারা ব্যালট মিলছে পরিত্যক্ত ভবনে, নেতাকর্মীদের বিরোধ তুঙ্গে। নরসিংদীতে নারী নির্যাতন মামলার বাদী থেকে ঘুষ নেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে, বিদেশে পালিয়েছে আসামি, ব্যবস্থার আশ্বাস কর্তৃপক্ষের। এবং এএফসি নারী এশিয়ান কাপ বাছাইয়ে জয় দিয়ে আসর শুরু করেছে বাংলাদেশ, র্যাঙ্কিংয়ে 36 ধাপ এগিয়ে থাকা বাহরাইনকে হারিয়েছে 7-0 গোলে। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, সঙ্গে আছি আমি স্নিগ্ধা খান। এবার বিস্তারিত। দিনভর নানা নাটকীয়তার পর অবশেষে শাটডাউন সহ সব কর্মসূচি প্রত্যাহার করেছে আন্দোলনরত এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। রোববার রাতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি হাসান মোহাম্মদ তারেক রিকাবদার বলেন, সরকারের কমিটি গঠন ও ব্যবসায়ী সংগঠনের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার করেছে তারা। সাদ আহমেদের রিপোর্ট। ব্যবসা বাণিজ্যের বৃহত্তর স্বার্থের কথা বিবেচনা করে জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তারা দেশব্যাপী শাটডাউন প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সভাপতি হাসান মোহাম্মদ তারেক রিকাবদার। রোববার রাতে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন তিনি। দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দের অনুরোধের প্রেক্ষিতে এবং দেশের আমদানি রপ্তানি ও সাপ্লাই চেইন সচল রাখা তথা অর্থনীতির বৃহত্তর স্বার্থে এবং জনগণের স্বার্থ বিবেচনায় নিয়ে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ তাদের কমপ্লিট শাটডাউন এত দ্বারা প্রত্যাহার করেছে। রাজস্ব বোর্ডের সংস্কার রোধ ও চেয়ারম্যানের অপসারণের দাবিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে গত কয়েকদিন ধরে আন্দোলন করে আসছিলেন প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীরা। এর আগে 10 সদস্যের ব্যবসায়ী প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জানান, এনবিআর ইস্যুতে 5 সদস্যের উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। পরবর্তীতে বিকেলে এনবিআরের সেবাকে অত্যাবশ্যকীয় ঘোষণা দিয়ে বিবৃতি দেয় প্রধান উপদেষ্টার প্রেস উইং। কর্মস্থলে যোগ না দিলে জনগণের স্বার্থে অর্থনীতি সুরক্ষায় কঠোর হবে সরকার বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে। এনবিআরের সংস্কার উদ্যোগ বাস্তবায়নকে কেন্দ্র করে গত 12 মের পর থেকে আন্দোলন করে আসছিলেন সংস্থাটির কর্মকর্তা কর্মচারীরা। এতে অচলাবস্থা তৈরি হয় সরকারের রাজস্ব আহরণের এই প্রতিষ্ঠানটিতে। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগ ইস্যুতে আজও একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো। বিভিন্ন ইস্যুতে আলোচনায় দ্বিধা বিভক্তি, ঐক্য নিয়ে হতাশ কোনো রাজনৈতিক দল। আর কেউ কেউ বলছে নীতিগত ঐক্যমত্যের জায়গাগুলো নিয়ে ভবিষ্যতে কাজ করবে নির্বাচিত সরকার। সাইফুল রিপনের প্রতিবেদন। একটা বিরতির পরে আবার আজকে শুরু করতে যাচ্ছি। জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের 8ম দিনের বৈঠকে আলোচনার নির্ধারিত বিষয় ছিল সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি গঠন, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, উচ্চকক্ষের নির্বাচন প্রক্রিয়া, উচ্চকক্ষের দায়িত্ব ও ভূমিকা। আলোচনা হয় সংসদের সংরক্ষিত নারী আসন নিয়েও। জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে বৈঠকে বিভিন্ন ইস্যুতে আলোচনা হলেও ঐকমত্যের জায়গায় আসতে না পারায় হতাশা জানায় বেশ কয়েকটি রাজনৈতিক দল। কিছু ইস্যুতে নীতিগত ঐকমত্যে আসার কথাও জানায় কয়েকটি রাজনৈতিক দল। এই কনস্টিটিউশনাল পজিশনগুলো যদি আমরা এখন রিভাইভ করতে না পারি, এখন রক্ষা করতে না পারি, তাহলে গণতন্ত্রের কথা যেটা বলছি সেটাকে সেফগার্ড করার মতো প্রতিষ্ঠান না থাকলে কিরকম করে হবে। কমিটির নামে, কাউন্সিলের নামে একটা সুপ্রা বডির বিরোধিতা করেছি, কিন্তু নিয়োগ কমিটি দরকার বলে আমরা মনে করি। চেক অ্যান্ড ব্যালেন্স দরকার, হ্যাঁ, কিন্তু আমরা বলেছি একমত না হলে এটা করার দরকার নেই। নির্বাচিত সরকার পথ চলতে যেন কোনো রকম বাধা প্রাপ্ত না হয়, মসৃণ ভাবে পথ চলতে পারে, এই জন্য আমরা মনে করছি এই জাতীয়
কমিটি গঠন করার কোনো প্রয়োজন নেই। অধিকাংশ দল সংসদের নিম্ন কক্ষের পাশাপাশি উচ্চ কক্ষের ব্যাপারে সবার একটা সাধারণ মতৈক্যের জায়গাটা আছে। কয়েকটা দলের ভিন্নমত আছে, আজকেও তারা সেটা আলাপ করেছেন। জাতির স্বার্থে সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগ কমিটির বিষয়ে ঐকমত্য আসতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান জামায়াতের নায়েবে আমির। কনস্টিটিউশনাল কমিটি গঠনের প্রস্তাব দিয়েছি, এটার সাথে আমরা একমত। এটা হচ্ছে না এই জন্যই বলেছি, এখানে বিএনপির আপত্তি আছে। বিএনপি কনস্টিটিউশনাল কমিটি এরকম গঠন করুক, এটা তারা এগ্রি করছে না। তো অধিকাংশ মোর দেন 2/3 এটার সাথে এগ্রিমেন্ট করা হয়েছে। সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের বিষয়ে দলীয় অবস্থান জানায় এনসিপি। বিএনপি এবং তার সঙ্গে গুটিকতক দলের আপত্তির কারণে, বাধার কারণে এই নিয়োগ কমিটি, যার মধ্য দিয়ে আসলে নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, কর্ম কমিশনের মতো প্রতিষ্ঠানগুলো সেখানে নিয়োগ স্বাধীনভাবে সম্পূর্ণ হবে, সেই জিনিসটাকে বাস্তবায়ন করা সম্ভবপর হলো না। নিয়োগ কমিটির বিষয়ে দলীয় অবস্থান পুনর্ব্যক্ত করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। নিয়োগ সংক্রান্ত বিষয়ে আমাদের মতামত আগে যেভাবে ছিল এখনো আছে। আমরা চাই সমস্ত সংস্থাগুলোর স্ব আইন যেগুলো আছে তার মধ্যে আমরা সংশোধনী আনি এবং সেই আইনগুলোতে সংস্কার করে আরও স্বচ্ছতা, জবাবদিহিতা আমরা নিশ্চয়তা বিধান করি। জুলাই আগস্ট অভ্যুত্থান উদযাপনে বেশ কিছু রাজনৈতিক দলের কর্মসূচি থাকায় 2 দিনের বিরতি দিয়ে আবার 2রা জুলাই বৈঠকে বসবে জাতীয় ঐকমত্য কমিশন। একটা হচ্ছে সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগের কাঠামো তৈরির প্রস্তাব রাজনৈতিক দলগুলোকে পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। দ্বিতীয় ধাপে 8ম দিনের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান তিনি। নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, সরকারি কর্ম কমিশন, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রণ, জাতীয় মানবাধিকার কমিশন, তথ্য কমিশন জবাবদিহিতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উল্লেখ করে আলী রিয়াজ বলেন, এই 6টি কমিশন সহ আইনের ধারা নিয়োজিত কমিশনগুলোতে নিয়োগের ক্ষেত্রে আলাদা আলাদা কমিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেসব দল প্রস্তাবনার বিষয়ে এখন দ্বিমত করছে, জাতির স্বার্থে তাদের দলীয় সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান তিনি। যে সমস্ত দল এখন পর্যন্ত এই ধরনের প্রস্তাবে সম্মত হচ্ছে না, আমরা কমিশনের পক্ষ থেকে তাদেরকে অনুরোধ করেছি যে এখন তারা পুনর্বিবেচনা করতে পারেন কিনা, বিশেষ করে প্রস্তাবিত বিভিন্ন সংশোধনের পর। এটা আমাদের অনুরোধ। বিভিন্ন রাজনৈতিক দল তারাও অনুরোধ করেছেন, যারা এটি সমর্থন করেন, যারা এটি সমর্থন করছেন না তাদেরকে অনুরোধ করেছেন। বিভিন্ন রাজনৈতিক দল নানা দাবি তুলে নির্বাচনকে পিছিয়ে দিয়ে জাতির সর্বনাশ করতে চাইছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আর স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ধর্ষণের মতো ঘটনা সমাধান না করে রাজনৈতিক ট্যাগ দেওয়া ভালো বিষয় নয়। এদিকে কুমিল্লা মুরাদনগরের ঘটনায় আওয়ামী লীগ দোসরদের কাজ বলে দাবি করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন, জানাচ্ছেন মোহাম্মদ সাকিব। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে রমনা থানা বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম অনুষ্ঠান উদ্বোধন করেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এ সময় তিনি অভিযোগ করেন, একটি রাজনৈতিক চক্র নির্বাচনকে পিছিয়ে দিয়ে জাতিকে বিপদে ফেলার পায়তারা করছে। কোন অফিসে, কোন আদালতে, কোন দোকানে, কোন ফুটপাতে আওয়ামী লীগের দোসররা যাতে বিএনপিতে স্থান না পায় সেদিকে নজর রাখার পাশাপাশি বিএনপির নামে চাঁদাবাজি বন্ধে দলের ত্যাগী নেতাদের প্রতি আহ্বান জানান তিনি। পুরনো এবং নতুনের সংমিশ্রণে একটি নতুন সুন্দর দল হবে, শক্তিশালী হবে, কিন্তু তার অর্থ এই নয় যে বিতাড়িত আওয়ামী লীগের দোসরদেরকে আমরা জায়গা দেব। এদিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন,
আওয়ামী লীগের দোসররা বিএনপি ও সরকারের ওপর কালিমা লেপনে নানা অপকর্ম করছে। যারা ব্যাংক শূন্য করে দিয়েছে, লোপাট করেছে, তাদের খপ্পরে আর না পড়ে, এটা যাতে তৎকালীন ক্ষমতাসীনরা তাদের পরিবার পরিজন ঘনিষ্ঠজনদের জন্য টাকা পাচার করে তারা সুখে শান্তিতে থাকার যে প্রচেষ্টা নিয়েছে প্রজন্মের পর প্রজন্ম ধরে, সেই ধরনের বাংলাদেশ যেন আর কখনোই ফিরে না আসে। এদিকে বিকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেন কানাডিয়ান হাই কমিশনার। এতে বাংলাদেশের আগামী নির্বাচন সহ দুই দেশের পারস্পরিক সম্পর্কের উন্নয়নের নানা দিক নিয়ে আলোচনা হয়। বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী। বলেন, কুমিল্লার ঘটনাটি দুঃখজনক। আগামী দিনে নির্বাচনের সুবিধা নেওয়ার জন্য, নিজেদের নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য এই ধরনের কর্মকাণ্ডকে সমাধান না করে এটাকে রাজনীতিকরণের যে কথাবার্তা চলছে, এটা দুঃখজনক। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনে সংশ্লিষ্ট সবাই প্রস্তুতি নিচ্ছে বলেও মন্তব্য করেন আমির খুসরু। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। জুলাই ঘোষণাপত্র প্রকাশে সরকার ব্যর্থ হয়েছে অভিযোগ করে আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই ইশতেহার ও ঘোষণাপত্র পাঠ করবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রোববার সকালে কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় দলীয় কর্মসূচি ঘোষণা করেন তিনি। তন্দ্রা তারণের রিপোর্ট। ৩৬ দিনের আন্দোলন সংগ্রাম, কোটা আন্দোলন থেকে সরকার পতনের এক দফা, হাজারের বেশি ছাত্র জনতার আত্মত্যাগে গেল বছরের ৫ আগস্ট আসে বিজয়, পতন ঘটে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের। জুলাই বিপ্লবের ১ বছর উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সংবাদ সম্মেলনে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, দেশ গড়তে ১ জুলাই পদযাত্রার মধ্য দিয়ে শুরু হবে কর্মসূচি, যা শুরু শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে। আমাদের ১ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত আমাদের সারা বাংলাদেশ ব্যাপী আমাদের ৬৪টা জেলায় জুলাই পদযাত্রা হবে। আমরা এই পদযাত্রার নাম দিয়েছি দেশ গড়তে জুলাই পদযাত্রা। ১৬ জুলাই বৈষম্য বিরোধী শহীদ দিবস পালনের আহ্বান জানান জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক। বৈষম্য বিরোধী শহীদ দিবস ১৬ জুলাই, সেই দিনকে আমরা বৈষম্য বিরোধী শহীদ দিবস হিসেবে পালন করব এবং সারা দেশে শহীদদের জন্য দোয়া মাহফিল এবং স্মরণ সভা অনুষ্ঠিত হবে। জুলাই ঘোষণাপত্র তৈরিতে সরকার ব্যর্থ উল্লেখ করে শেখ হাসিনার পদত্যাগ দাবিতে ১ দফার ঘোষণার দিন ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ও ইশতেহার ঘোষণা করবে এনসিপি। আমরা ৩রা আগস্ট, আপনারা জানেন ৩রা আগস্ট শহীদ মিনারে ফ্যাসিবাদ বিরোধী ১ দফা দিবস ঘোষণা হয়েছিল। আমরা এই বছর ৩রা আগস্ট শহীদ মিনারে ছাত্র জনতার জুলাই ঘোষণাপত্র ইশতেহার পাঠ কর্মসূচি অনুষ্ঠিত হবে। ৮ আগস্ট নতুন বাংলাদেশ দিবস পালনের সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসার আহ্বানও জানায় এনসিপি। আমরা ৫ই আগস্ট ছাত্র জনতার। তন্দ্রা তারণ্য, দেশ টিভি, ঢাকা। কারাগার মানেই অন্ধকার কুঠুরিতে অলস বসে থাকা নয়। এবার বন্দী জীবনকে কাজে লাগিয়ে অর্থ উপার্জন করে বন্দীর পরিবারকে স্বাবলম্বী করতে উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য চালু করা হবে ওপেন জেল, যেখানে যে কোনো বন্দী চাইলে প্রশিক্ষণ নিয়ে উৎপাদনমুখী কারখানায় কাজ করতে পারবেন। এজন্য বন্দীদের দেওয়া হবে প্রশিক্ষণ সনদও। সাবরিনা মজুমদারের রিপোর্ট। কারাগারকে প্রকৃত সংশোধনাগার হিসেবে প্রতিষ্ঠা করতে উদ্যোগ নিয়েছে সরকার। শুধু নামে নয়, এবার এর সঠিক বাস্তবায়নে মনোযোগ দিয়ে বাংলাদেশ জেল নাম পরিবর্তন করে কারেকশন সার্ভিস বাংলাদেশ করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রস্তাবনাও দেওয়া হয়েছে, যার কার্যক্রম চলমান রয়েছে। এই উদ্যোগের অংশ হিসেবে ওপেন জেল কার্যক্রম চালু করছে সরকার। দেশের ৭০টি কারাগারে বর্তমানে আটক প্রায় ৭৪,০০০ বন্দীর মধ্যে ২০,০০০ বন্দীকে কাজে লাগাতে সরকার বদ্ধপরিকর বলে জানান কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহের হোসেন। প্রাথমিকভাবে ১০,০০০ বন্দীকে নিয়ে ওপেন জেল কার্যক্রম শুরু করা হবে। একটি ইকোনমিক জোনে ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিচালনার মাধ্যমে উৎপাদনমুখী কাজ করবে বন্দীরা। ইন্ডাস্ট্রিয়াল পার্ক এরকম টাইপের একটা উৎপাদনমুখী একটা কারাগার স্থাপন করার প্রস্তাবনা আমরা দিয়েছি, যেখানে হয়তোবা ৮ থেকে ১০টা ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট প্রাথমিক পর্যায়ে থাকতে পারে। যে ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টগুলো মেবি বেসরকারি ব্যবস্থাপনা স্থাপিত হতে পারে। সক্ষম বন্দীরা
এই ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টগুলোতে কাজ করতে পারবে। প্রাথমিক পর্যায়ে আমরা টার্গেট করছি 10,000 বন্দীকে আমরা যদি এরকম একটা ব্যবস্থাপনার মধ্যে নিয়ে আসতে পারি, হয়তো বা ধাপে ধাপে যখন এটা সাকসেসফুল হবে হয়তো পরবর্তীতে আমরা আরও বৃহৎ আকারে পরিকল্পনা করতে পারি। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজার সহায়তায় এই উদ্যোগ বাস্তবায়নে অতি দ্রুত সংস্থা দুটোর সাথে চুক্তি করবে সরকার, যেখানে বন্দির সার্বিক নিরাপত্তা ও ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে কারা প্রশাসন বলেও জানান কারা মহাপরিদর্শক। আমরা হয়তো অতি শীঘ্রই বিডা, বেজা এবং সংশ্লিষ্ট যারা মন্ত্রণালয়ে আছেন তাদের সাথে বসবো আলোচনার মাধ্যমে। এটা আসলে অ্যাবসলিউটলি একটা কনসেপচুয়াল বিষয়, যেটা হচ্ছে নীতিগতভাবে এগ্রিড। তারা কাজ করবেন, তাদের হয়তো কমিউনিকেশনও ফ্রি থাকবে, বা তাদের কনফাইনমেন্টটা ইনশিওর হবে। বাকি পদ্ধতিগুলো হয়তো আমরা কিছুটা ইজি রাখবো যাতে তারা কাজের পরিবেশ পান। প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে বন্দীরা কারা অভ্যন্তরে স্থাপিত কারখানায় কাজ করবেন। কাজের স্বীকৃতি স্বরূপ দেয়া হবে প্রশিক্ষণ সনদ। কাজ নির্ভর উনি সম্মানই পাবেন, উনি যতটুকু কাটবেন তার উপর একটা সম্মানই পাবেন। আমরা যাদের উদ্যোক্তা যাদের ব্যবহার করব তাদের সাথে আমাদের কথাবার্তা চলছে, বিভিন্ন যে সমস্ত কাজে ওনারা নিয়োজিত হবেন ওই ট্রেনিংগুলো আমরা ওখানেই করব। এবং যেটা হবে আরও ইন্টারেস্টিংলি, এই ট্রেনিংটা করার পরে ওনাদের একটা সার্টিফিকেশন রেসপেক্টিভ কারিগরি হোক, বিজেএমই হোক, যারা রেসপেক্টিভ অর্গানাইজেশনগুলো থেকে সার্টিফিকেশনের ব্যবস্থা থাকবে। সো পরবর্তীতে ইভেন যদি উনি বাইরে চলে আসেন, ওই জামিন অথবা মুক্তি পেয়ে যান জেলখানা থেকে, পরবর্তীতে ওই সার্টিফিকেশনটা ব্যবহার করে ওনারা কিন্তু বাইরেও কাজ করতে পারবেন। এর মাধ্যমে স্বাবলম্বী হবেন বন্দীরা, সেই সাথে আর্থিকভাবে লাভবান হবেন বন্দীর পরিবারও। শাস্তি শেষে বন্দীদের বিকল্প কর্মসংস্থান ও দক্ষতা অর্জনে কারা কর্তৃপক্ষের এমন উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করছেন কারা কর্তৃপক্ষ। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্ক্যানিংয়ের সময় নিজের ব্যাগে গুলির ম্যাগাজিন পাওয়া বিষয়ে ব্যাখ্যা দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি জানিয়েছেন, ব্যাগে ম্যাগাজিন পাওয়ার বিষয়টি একেবারেই অনিচ্ছাকৃত ছিল। রোববার ফেসবুকে দেওয়া এক পোস্টে এই ব্যাখ্যা দিয়েছেন আসিফ। তিনি লিখেছেন, মরক্কোর মারাকেশে অনুষ্ঠিতব্য ওআইসি ইউথ ক্যাপিটাল ইন্টারন্যাশনাল প্রোগ্রামে যোগ দিতে আজ ভোরে ফ্লাইট ছিল। ভোরে প্যাকিং করার সময় অস্ত্রসহ একটি ম্যাগাজিন বাসায় রেখে এলেও ভুলে আরেকটি ম্যাগাজিন ব্যাগ থেকে যায়। পরে স্ক্যানে ধরা পড়লেও সেটি প্রোটোকল অফিসারের কাছে নিয়ে আসি। বিষয়টি একদমই অনিচ্ছাকৃত ছিল। আসিফ মাহমুদ আরও লিখেছেন, নিরাপত্তার স্বার্থে আমরা লাইসেন্স করা বৈধ অস্ত্র আছে। গণ অভ্যুত্থানের নেতৃত্বের উপরে কয়েক দফা হত্যা চেষ্টা হয়েছে, তাই নিরাপত্তার কারণে অস্ত্র রাখা স্বাভাবিক। সরকারি প্রোটোকল বা নিরাপত্তা না থাকলে নিজের পরিবার ও সুরক্ষার জন্য লাইসেন্স অস্ত্র রাখতে হয়। কুমিল্লার মুরাদনগরে নারী নির্যাতনের ঘটনায় এসেছে নতুন মোড়। স্থানীয় গুঞ্জন, পারিবারিক সম্পর্ক ও সামাজিক চাপে জন্ম নেওয়া এই ঘটনার পেছনে গল্প ধীরে ধীরে প্রকাশ্যে আসছে। এদিকে ঘটনার মূল আসামি ফজর আলীকে ঢাকা থেকে গ্রেফতার করেছে কুমিল্লা জেলা পুলিশ। আর ভিকটিমের ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে আরও 4 জনকে গ্রেফতার করা হয়। এ নিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, দ্রুততম সময়ে মুরাদনগরের ঘটনার বিচার করা হবে। সহকর্মী সুমন কবিরের তথ্য ছবিতে জানাচ্ছেন সালমা জাহান। কুমিল্লার মুরাদনগরে বৃহস্পতিবার রাতে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে যুবক ফজর আলী স্থানীয়দের হাতে আটক হন। সেই সময় কয়েকজন ভিকটিমের আপত্তিকর ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। মুরাদনগর থানা পুলিশ ঘটনাস্থলে আসার আগেই পালিয়ে যান অভিযুক্ত ফজর আলী। শুক্রবার ভুক্তভোগী নারীর করা মামলায় রোববার ভোরে ঢাকার সায়দাবাদ থেকে তাকে গ্রেফতার করে কুমিল্লা জেলা পুলিশ। আর ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে আরও 4 জনকে গ্রেফতার করা হয়। রামচন্দ্রপুর গ্রামে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠছে এবং এ সংক্রান্ত মুরাদনগর থানায় একটি মামলা হয়েছে। আমরা মামলার প্রধান অভিযুক্ত মোহাম্মদ ফজর আলীকে ইতিমধ্যে আমরা গ্রেপ্তার করেছি এবং এই ঘটনায় এলাকার কয়েকজন ভিকটিমের কিছু ভিডিও ধারণ করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয় এবং এই কাজ যারা করেছে তাদের 4 জনকে আমরা ইতিমধ্যে গ্রেপ্তার করেছি। ভুক্তভোগী ওই নারীর দাবি, ফজর আলী তার পূর্ব পরিচিত হলেও বৃহস্পতিবার রাতে দরজা ভেঙে ঘরে ঢুকে ধর্ষণ করে। এ ঘটনায় মামলা করতে চাননি বলেও দাবি তার। আমার ডাক দিচ্ছে, আমি দরজাটা মেললো, আমি কই কে রে, দরজাটা মেললো না,
পরে দরজা ডাকাইছে মিলে দেখে দরজা খিলিটা ইয়া করে আইয়া পড়ছে কি আইয়া পরে অত্যাচার করলো, কাপড় চোপড় সব কিছু খুলে লাগছে। খোলার পরে হিতারা মানে আইসা পড়ছে আর 27 জনে আইসে, আইয়া হেতেরও মারছে আমারও মারছে। এখন অনেক ফলাবাই তারা ভিডিও করছে। এদিকে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, মুরাদনগরের ঘটনায় অভিযুক্তরা গ্রেপ্তার হয়েছে, দ্রুততম সময়ে বিচার করা হবে। প্রধান আসামি সহ যারা এই ছবিগুলা ছড়িয়ে দেওয়ার কাজটা করেছে, অত্যন্ত দায়িত্বহীন অপরাধমূলক কাজটা করেছে, সবাইকে গ্রেফতার করা হয়েছে। এটা আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই ঘটনার বিচার করব, এটা আমরা বদ্ধপরিকর। এলাকাবাসী ও স্থানীয় জনপ্রতিনিধিদের তথ্য, প্রবাসী স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে আসা যাওয়ার মাঝে ভুক্তভোগী নারীর সঙ্গে ফজর আলীর সখ্যতা গড়ে ওঠে। তাদের অনৈতিক সম্পর্ক অনেকের মনে ক্ষোভ সৃষ্টি করে। 26 জুন রাতে হাতে নাতে তাদের ধরে ফেলে এলাকাবাসী। নিউজ ডেস্ক, দেশ টিভি। নোয়াখালীর সুবর্ণচরে বিধবা নারীকে হাত পা বেঁধে ধর্ষণের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে র্যাব। রোববার রাতে চট্টগ্রামের জোরারগঞ্জ থানার ইচ্ছাখালী ইউনিয়নের হাফিজ গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সিরাজউদ্দিন চরজব্বর থানার নবী মিয়ার ছেলে। র্যাব 11 নোয়াখালীর কার্যালয়ে কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুণ্ডু জানান, গোপন সংবাদের ভিত্তিতে ধর্ষণ মামলার মূল হোতা সিরাজউদ্দিনকে গ্রেফতার করে চরজব্বর থানায় হস্তান্তর করা হয়। ভুক্তভোগী বিধবা নারী স্বামী মারা যাওয়ার পর থেকে ছেলেকে নিয়ে বাবার বাড়িতে থাকেন। গেল 11 মে রাত 9:30টার দিকে সহযোগীকে নিয়ে সিরাজউদ্দিন ওই নারীকে বাড়ি থেকে তুলে নিয়ে হাত পা বেঁধে ধর্ষণ করার ঘটনায় মামলা হয়েছে। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে নিখোঁজ এইচএসসি পরীক্ষার্থী মাহিরা বিনতে মারুফকে সাভার থেকে উদ্ধার করেছে র্যাব। রোববার দিবাগত রাতে মাহিরাকে উদ্ধার করার খবর পাওয়া যায়। তবে কিভাবে ওই এইচএসসি পরীক্ষার্থী নিখোঁজ হয়েছিলেন সেই বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। এর আগে জানা যায়, ভাটারা এলাকায় বাসা থেকে পরীক্ষা দিতে বের হয়ে আর ফেরেননি এইচএসসি পরীক্ষার্থী মাহিরা বিনতে মারুফ। রোববার সকালে পরীক্ষার জন্য তিনি বাসা থেকে বের হয়েছিলেন বলে জানান তার বোন মারিয়া বিনতে মারুফ। কাজ শেষ হওয়ার 5 বছরেও উদ্বোধন হয়নি জামালপুরে এলজিইডির ভবন। প্রভাতী প্রকল্পের দেশব্যাপী গ্রামীণ বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় জেলায় মোট 8টি ভবন বরাদ্দ হয়েছে। কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত ভবনের সুবিধা পাচ্ছে না ব্যবসায়ীরা। স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনা করে দোকানগুলো বরাদ্দ দেওয়ার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় এলজিইডি। রিয়াদ হাসান হৃদয়ের তথ্য ও ছবিতে জানাচ্ছেন আব্দুল্লাহ আল মারুফ। দেশব্যাপী গ্রামীণ বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় প্রভাতী প্রকল্পের অর্থায়নে এলজিডি জামালপুরে 8টি ভবন করেছে। তার মধ্যে 3টির কাজ শেষ হয়েছে 5 বছর আগে, 2টির কাজ শেষ হয়েছে 4 বছর আগে, বাকি 3টির কাজ চলমান রয়েছে। 2019-20 অর্থ বছরে 5 কোটি 81 লাখ টাকা বরাদ্দে দেওয়ানগঞ্জের কাঠারবিল বাজার, বক্সিগঞ্জের নৈমিয়ার বাজার ও সরিষাবাড়ির জগন্নাথগঞ্জ পুরাতন বাজারে একটি করে ভবন নির্মাণ করা হয়। তবে 5 বছরেও দোকান বরাদ্দ দেওয়া হয়নি। সদর ইউনিয়নের শাহবাজপুর বাজার ও ইসলামপুর উপজেলার ধর্মকুড়া বাজারে 2020-21 অর্থ বছরে 5 কোটি 63 লক্ষ টাকায় 2টি ভবন নির্মাণ করা হয়। শাহবাজপুরের বাজারটি 2023 সালে উদ্বোধন করা হলেও এখনো দোকান বরাদ্দ দেওয়া হয়নি। তবে যে যার মতো দখল করে চালাচ্ছেন ব্যবসা বাণিজ্য। অপরদিকে 5 বছরেও শেষ হয়নি সদর উপজেলার নান্দিনা বাজার ও মাদারগঞ্জ উপজেলার বালিঝুরি বাজারের ভবনের নির্মাণ কাজ। নতুন করে 2 কোটি 97 লক্ষ টাকা ব্যয়ে আবারও বরাদ্দ দেওয়া হয়েছে মাদারগঞ্জ উপজেলার শামগঞ্জ কালীবাড়ি বাজারে। দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করে ভবনগুলো বরাদ্দ দেওয়ার দাবি ব্যবসায়ীদের। কি বরাদ্দ দিব, এটা কাজই তো ঠিক মতো হয় না। এই যে ভবনের মাঝখানে কি করে তুইছে পানি বইরা সমান সব বাইসা ভিজা জায়গা। আমগরে কিভাবে দিব, নিব, কোন পজিশনে করব, এটা তারাও বলে নাই, এখন সরকারেও তো বলে নাই। আমরা যাদের মতন ব্যবসা করতেছি, যাদের মতন ব্যবসা কোনো মতন করতেছি, বাজারকে হস্তক্ষেপ করা হয় নাই। এদিকে স্থানীয় প্রশাসনের সাথে আলোচনা করে দোকানগুলো বরাদ্দ দেওয়ার ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় এলজিডি। আমি খুব দ্রুত ব্যবস্থা নেব এবং ব্যবসায়ীদেরকে প্রতি সপ্তাহে এসব দোকানে ওঠার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। স্থানীয় প্রশাসনের সাথে যোগাযোগ করে আমরা
মানে ভবন মানে দোকানসমূহ বরাদ্দ এবং ভবনের রক্ষণাবেক্ষণে যোগাযোগ করে পরবর্তীতে গ্রামীণ বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের মোট ব্যয় ধরা হয় 21,76,00,000 টাকা। নিউজ ডেস্ক, দেশ টিভি। নরসিংদীতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলার বাদীর কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে গোয়েন্দা পুলিশের এএসআই SM সেলিমের বিরুদ্ধে। দেশ টিভির কাছে বাদী ও সেলিমের টাকা লেনদেনের একটি ভিডিও এসেছে। এমনকি তদন্ত গাফিলতির সুযোগে দেশ ছেড়ে বিদেশে চলে গেছে আসামি। এই ঘটনায় বিচার চেয়ে পুলিশ সুপারের কাছে অভিযোগ দিয়েছে ভুক্তভোগী। আকরাম হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন নুসরাত শোভা। মামলার বিবরণ থেকে জানা যায় 11 মে রাত 8টায় নরসিংদী ল কলেজের শিক্ষার্থী টিউশনি শেষে বাড়িতে আসলে তার নিজ ঘরে তাকে ধর্ষণের চেষ্টা করে প্রতিবেশী মামাতো ভাই খোরশেদ। এ সময় ভুক্তভোগীর চিৎকারে লোকজন চলে আসলে খোরশেদ পালিয়ে যায়। এ ঘটনায় 13 মে ভুক্তভোগী নারী ও শিশু নির্যাতন দমন আইনে খোরশেদ আলমকে আসামি করে মামলা দায়ের করেন। আদালত নরসিংদী গোয়েন্দা পুলিশের দক্ষিণ জোনের ইনচার্জ মোহাম্মদ এরশাদুল্লাহকে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন। পরে ডিবি পুলিশের এএসআই SM সেলিম ভুক্তভোগীর সাথে মামলার তদন্তের জন্য যোগাযোগ করেন। এ সময় ভুক্তভোগীর কাছে মামলার তদন্তের জন্য 1 লাখ টাকা দাবি করেন তিনি। আমার কোনো শেয়ার নেই, তারপর আপনার দিচ্ছেন, এখন আপনারা যদি আবার বলেন যে আমার দিব, সমস্যা নেই, আমার ওই টাকাকে আমি বড় আমি আমার অফিসারের দিচ্ছি, এই টাকাটা আমার পকেট থেকে দেওয়া লাগবে, পকেট থেকে দিব। 1 লক্ষ টাকা চাইছিলাম, দিতে পারছেন, সেটাই সরি, খুব ভালো হবে। তোমার মানুষ উপকার করলে মানুষ ভালো না, ঠিক আছে? উপকার করছে না, ক্ষতি করছে না। আজকে আপনি বোনের সাথে হইতো তাহলে এরকম করতে। ভুক্তভোগী কয়েক ধাপে সেলিমকে 19,000 টাকা দেয়, কিন্তু সেলিম আসামি পক্ষের কাছ থেকেও টাকা খেয়ে ধর্ষণ চেষ্টার ধারা কেটে দেয়। এমনকি মেডিকেল রিপোর্ট না পাওয়ার অজুহাতে তদন্ত প্রতিবেদন জমাও দেয়নি সে, যার ফলে শুনানি পিছিয়ে যায় 3 মাস। আর এই সুযোগে আসামি খোরশেদ 23 জুন সৌদি আরবে পালিয়ে যায়। এ ঘটনায় বিচার চেয়ে জেলা পুলিশ সুপার আব্দুল হান্নান বরাবর অভিযোগ দিয়েছে ভুক্তভোগী। ফার্স্ট কিন্তু আমি মাদবুদি থানায় গেছি, ওরা কিন্তু আমার মামলা নিতে চাইছে না নেওয়ার কারণে আমি কোর্টে মামলা করি। কোর্টে মামলা করার পরে যে ম্যাজিস্ট্রেট তদন্ত দিছে এরশাদুল্লাহ, উনি ডিবির মাধ্যমে তদন্ত দিছে, আবার ওনার কর্মকর্তা দিয়ে। তো SM সেলিম উনি আমার কাছ থেকে মানে যে তদন্ত দিছে ওই তদন্তটা সঠিক না, এমনকি সে আমার কাছে 1 লক্ষ টাকা দাবি করছে যেন আমি ওই টাকা দিলে যে ধারা আছে ওই ধারা দিবে। SM সেলিমের কারণে আমি সঠিক বিচার পাইনি এবং সে আমার কাছে টাকা নিছে, এরকম বলছে সে টাকা দিবে করে এখন শেষ পর্যন্ত সে কি করছে, আমার নাম্বারটা ব্লক করে রাখছে। পুলিশের গাফিলতির কারণেই আসামি পালিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে বলে জানান আইনজীবী। অভিযোগ মতে যদি সত্য হয় তাহলে দেখা যাচ্ছে পুলিশ সম্পূর্ণটাই অনৈতিকভাবে তার তদন্ত প্রতিবেদনে গুরুত্বপূর্ণ ধারাবাদ দিয়ে দিছে। এদিকে মুঠোফোনে টাকা নেওয়ার কথা অস্বীকার করেছেন এএসআই সেলিম। ওনার সাথে আমার কোনো টাকা পয়সা কোনো লেনদেন হয়নি, ওনার কাছ থেকে আমি কোনো টাকা পয়সা নিয়ে নেব। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় জেলা গোয়েন্দা পুলিশ। এএসআই সেলিম সাহেব কি করছেন না করছেন এই বিষয়ে আমার কোনো নলেজ নেই, কিছু নেই, জানি না। ডিবি তদন্তকালীন ডিবির একজন অফিসারের বিরুদ্ধে অভিযোগ আসছে, সে ঘুষ গ্রহণ করেছে বাদীর নিকট থেকে। তো সেই সংক্রান্ত একটা অভিযোগ যেই বাদী আমাদের এসপি স্যার বরাবর দিয়েছেন, সেটা তদন্তের জন্য এসপি স্যার একজন অফিসারকে ট্যাগ করে দিয়েছে। এই ঘটনার সাথে জড়িতদের বিচারের দাবি ভুক্তভোগীর স্বজনদের। নুসরাত শোভা, নিউজ ডেস্ক, দেশ টিভি। কুষ্টিয়ায় পৌর বিএনপির কমিটি গঠনে নির্বাচনের সিলমারা ব্যালট পেপার মিলেছে কেন্দ্রের পাশে পরিত্যক্ত এক ভবনে, যা নিয়ে শহর জুড়ে চলছে তুলকালাম কাণ্ড। কমিটি গঠনের এই ভোটে পরাজিত প্রার্থীরা তুলছেন ভোটার তালিকায় জালিয়াতি, জাল ভোট প্রদানসহ নানা অনিয়মের অভিযোগ। এতে বিএনপির নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে প্রকাশ্য দ্বন্দ্ব। শহর জুড়ে বিরাজ করছে চরম উত্তেজনা। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। প্রায় 1.5 যুগ পর গত 27 জুন অনুষ্ঠিত হয় কুষ্টিয়া পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন। এতে ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচিত হন একে বিশ্বাস বাবু ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন কামাল উদ্দিন। তবে কমিটি গঠনের এই ভোট নিয়ে পরাজিত প্রার্থীরা তুলেছেন ভোটার তালিকায় জালিয়াতি, জাল ভোট প্রদান সহ নানা অনিয়মের অভিযোগ। এতে বিএনপি নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে প্রকাশ্য দ্বন্দ্ব। শহর জুড়ে বিরাজ করছে চরম উত্তেজনা।
ভোট গণনা শুরু হওয়ার 2 ঘন্টা পরে আমার কাছে রেজাল্ট আসলো আমি 134 ভোটে জিতে আছি। ওমা আরো 2 ঘন্টা পরে রেজাল্ট আসলো যে আমি 120 ভোটে হেরে গেছি। আমাদেরকে ষড়যন্ত্র করে জিতার থেকে হারানো হয়েছে, এটার বহু প্রমাণ আমাদের কাছে আছে। এদিকে পৌর বিএনপির নির্বাচনের সিলমারা ব্যালট পেপার মিলেছে কেন্দ্রের পাশে পরিত্যক্ত এক ভবনে, যা নিয়ে শহর জুড়ে চলছে তুলকালাম কাণ্ড। এখানে পরিত্যক্ত অবস্থায় বাথরুমের ভিতরে একটা ব্যাগের ভিতরে রেখে দিছিল। তো আমি আসলাম, আসার পরে দেখলাম যে সব বাইর করে দেখছে। তো আমি দেখলাম যে ব্যালট পেপার ছিঁড়া এখানে পড়ে আছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে পরাজিত প্রার্থীরা ভোটে জালিয়াতির জন্য দুষছেন জেলা বিএনপির নেতাদের। কারচুপির এ নির্বাচন বাতিল সহ পুনরায় নির্বাচনের দাবি তাদের। আমার একটাই দাবি, এই প্রতারণা আমার সাথে যেটা জাকির হোসেন সরকার এবং কুতুবুদ্দিন যেটা করছে এই মামা ভাগ্নে, আমার একটাই দাবি, এই কমিটি না ভাঙা পর্যন্ত আবার যে আন্দোলনে আমরা ছিলাম সেই আন্দোলনে আমরা কুষ্টিয়াতে থাকব। আমাদের জনপ্রিয় বিএনপি নেতা কাজল মজুমদারকে পরিকল্পিতভাবে তাকে ওখানে হারিয়ে দেওয়া হয়েছে। বড় নির্বাচনে যদি তারা এই কাজ করতে পারে, তাহলে দল এবং সাধারণ মানুষ, আমাদের যারা সমর্থক, দলীয় লোক, সাধারণ মানুষ, এদের প্রতি কি বিশ্বাস করবে, এদের কাছে কি আশা করতে পারে মানুষ? এ নিয়ে জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার বলছেন, সবার উপস্থিতিতেই সম্পূর্ণ হয়েছে নির্বাচন, এতে কোনো ধরনের কারচুপি হয়নি। করোনা শুরু হলো, সবকিছু দেখে শুনে ওটা বিয়েটে খোলায় টুলে সব করে যাচাই বাছাই করে সব করে ফাইনালি যখন অল্প কিছু ভোটে ব্যবধান হলো যে কিছু রিকাউন্ট করা হোক, এটা আমার একটু সন্দেহ আছে। ঠিক আছে করেন, সেইটা রিকাউন্ট করা হলো। তারা বলতেছে যে আমি একটু কাজলের ফোন করেন, কাজল ভাই সাথে ফোন করে তারপরে উনি সই স্বাক্ষর করে বের হলে রেজাল্ট ঘোষণা হলো। পৌর বিএনপির এ নির্বাচন বাতিল সহ পুনরায় নির্বাচনের দাবিতে জেলা বিএনপির কার্যালয় ঘেরাও সহ নানা কর্মসূচিতে উত্তপ্ত বিরাজ করছে শহর জুড়ে। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।